একটা মেয়ে তার মাকে বলছে, মা গো তুমি আমার জন্য ভেবো না। মায়ের ভাবনা কেন? এই পার্থিব জগতে আমরা যারা মা বাবা হয়েছি, আমাদের ঘরে যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে, আমাদের ঘরে যদি মেয়ে হয়, আমরা মা বাবা করি কি না, সেই ছোট্ট কন্যা শিশুকে লালন পালন করে, আদর করে, যত্ন করে, মানুষ করে, বড় করে তাকে পাঠিয়ে দিই পরের ঘরে। এই যে আমার মায়েরা বসে গান শুনছেন, সব একটা ঘরে জন্মগ্রহণ করেছেন, সেখানে বড় হয়েছেন, আর একটা ঘরে এসে সংসার করছেন। তাই মেয়েকে বিয়ে দিয়ে শ্বশুর ঘরে দিতে হয়, আর মেয়েকে শ্বশুর ঘরে দিয়ে প্রত্যেক মা বাবার মনে নানান দুশ্চিন্তা হয়, না জানি আমার মেয়েটা কেমন আছে, শ্বশুর বাড়ি কোনো কষ্ট পায় না তো, কোনো জ্বালা যন্ত্রণা নাই তো, প্রত্যেক মা বাবার দুশ্চিন্তা হয়। মেয়ে যখন তার মায়ের বাড়ি বাবার বাড়ি আসে, সেই মেয়েকে কাছে পেয়ে মেয়ের মা বাবা তাকে নানান কথা জিজ্ঞাসা করে। ঠিক সেই রকম একটা মেয়ে এসেছে তার মায়ের বাড়ি। মেয়েটার পরিচয় আপনারা বুঝতে পারবেন। একটা মেয়ে এসেছে তার মায়ের বাড়ি, সেই মেয়েটার শ্বশুর বাড়ি কোথায় না, মেয়েটার শ্বশুর বাড়ি হলো কৈলাস। কৈলাসে সেই মেয়েটার শ্বশুর বাড়ি। সেই মেয়েটার স্বামীকে না, সেই মেয়েটার স্বামী হলো স্বয়ং ভোলানাথ। বুঝতে পারছেন মেয়েটা কে? নিঃসন্দেহে নিতাই গৌর হরি বল। কৈলাসে তার শ্বশুর বাড়ি, স্বামীর নাম ভোলানাথ। মর্তধামে তার মায়ের বাড়ি, তার মায়ের নাম হলো মেনকা। সেই মেয়েটাকে না, সেই মেয়েটা হলো উমা, সেই মেয়েটা গৌরী, সেই মেয়েটা আদ্যাশক্তি, সেই মেয়েটাই আমাদের মা দুর্গা। তাই উমা এসেছে মেনকার বাড়ি, আর মা মেনকা উমাকে কাছে পেয়ে নানান কথা জিজ্ঞাসা করছেন। আর তখন মেয়ে তার মাকে বলছে, মা গো তুমি আমার জন্য ভেবো না। তার কারণ আমি বড় ভাগ্যবতী, আমার পতি পশুপতি। আমার কত বড় ভাগ্য দেখো মা, আমার কত বড় ভাগ্য। স্বয়ং ভোলানাথ পশুপতি, স্বয়ং ভোলানাথ আমার স্বামী। শিবরাত্রির দিনে মায়েরা সব শিবের মাথায় জল ঢালে, আর মনে মনে বলে, ঠাকুর আমার স্বামী যেন তোমার মতো হয়। সব মায়েরা শিবের মতো স্বামী চায়। সেই শিবকে যে স্বামী পেয়েছে তার কত বড় ভাগ্য বলুন তো। তাই উমা বলছে, মা গো আমি বড় ভাগ্যবতী, আমার পতি পশুপতি, আমি সুখে আছি অতি, আমার নাই কোন ভাবনা, সুখে আছে মতি, আমি সুখে আছি মতি, মাগো ভেবো না, মাগো ভেবো না, মাগো ভেবো না, মাগো ভেবো না। আমি বাবার বাড়ি যাব শুনে এই কথাটি, বাবার বাড়ি যাব শুনে এই কথাটি, আগল ভেঙে পাগল হলো যে ধৈর্যটি, বুকে চেপে ধরে আমার চরণ দুটি, বুকে চেপে ধরে আমার চরণ দুটি। মা মেনকা জিজ্ঞাসা করছেন, আর আমার জামাই তোকে ভালোবাসে তো? আমার জামাইয়ের সঙ্গে তোর মনের মিল হয়েছে তো? তখন উমা বলছে, মা গো তোমার জামাই আমাকে এত ভালোবাসে জানো মা, আমি যেই বলেছি বাবার বাড়ি যাব, যেই বলেছি বাবার বাড়ি যাব, আর তোমার জামাই ছোট ছেলের মতন হাউ হাউ করে কাঁদতে লেগেছে। কাঁদতে কাঁদতে আমার পা দুটো বুকে চেপে ধরে বলছে, ওগো গণেশের মা, ওগো গণেশের মা, আমায় ছেড়ে তুমি বাবার বাড়ি যেও না। তুমি তো জানো না আমার একটা বউ বাবার বাড়ি গেল, সেই যে বাবার বাড়ি গেল আজ পর্যন্ত আর আমার বাড়ি এলো না। তুমি আবার বলছো বাবার বাড়ি যাব, তুমি যদি না আসো আমার বুড়ো বয়সে সংসার কি করে চলবে গো গনসার মা, আমাকে ছেড়ে যেও না। আমার পা দুটো বুকে নিয়ে চেপে ধরে হাও হাও করে কাঁদছে তোমার জামাই আমাকে এত ভালোবাসে। আপনারা জানেন শিবের দুবার বিয়ে। প্রথমবার বিয়ে হয়েছিল দক্ষ রাজা কন্যা সতীর সঙ্গে। সেই সতী গেলেন বাবার বাড়ি দক্ষের যজ্ঞ দেখার জন্য স্বামীর অনুমতি ছাড়া। সেখানে গিয়ে শুনতে পেলেন প্রতিনিন্দা। সতী প্রতিনিন্দা কানে শুনে তার প্রাণ ত্যাগ করলেন। আর ভোলানাথ সেই দক্ষের যজ্ঞ পণ্ড করে দিয়ে সতীর দেহ ঘাড়ে নিয়ে ঘুরতে লাগলেন। নারায়ণ সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ড করলেন 51টা। আমাদের 51 সতীপীঠ এখনো বর্তমান। তাই ভোলা বলছে, আমার একটা বউ বাবার বাড়ি গেল, সে আর এলো না, তুমি আবার বলছো বাবার বাড়ি যাবো, তুমি যদি না আসো আমাকে এত ভালোবাসো মা। যেই বলেছি, কি বলেছি, আহা বাবার বাড়ি যাব শুনে এই কথাটি,
আগল ভেঙে পাগল হলো যে ধৈর্যটি বুকে চেপে ধরে আমার চরণ দুটি বুকে চেপে ধরে আমার চরণ দুটি মা আমি যত বলি ছাড়ো ছেড়ে ও ছাড়ে না যত বলি ছাড়ো ছেড়ে ওই আমি যত বলি ছাড়ো ছেড়ে মানে বলা মানে বলা মানে বলা মানে বলা মা মেনকা বলছেন আরে আমার জামাই ভালো রোজগার পাতি করে তো আমার নাতি নাতনিরা ভালো খেতে পড়তে পায় তো সংসারে কোনো অভাব অভিযোগ নাই তো প্রত্যেকটা মেয়ের মা তার মেয়ের কাছে খবর নেয় সংসার ঠিকঠাক চলছে কিনা এখন সব ফোনে ফোনে খবর নেয় মেয়ে রান্না করে আরে কি রাঁধছিস সকালে স্বামী বাজার করে এনে দিয়েছে তো প্রত্যেকটা মা খবর নেয় কারণ শাশুড়িদের একটা কর্তব্য মেয়ের মা এটা ভালোবাসে এই যে কত মেয়ের মায়ের বুক ভেঙে গেল 26,000 বাদ পড়ে গিয়েছে কত আশা করে চাকরি করা জামাই এনেছিল ঘরে কত আশা করে চাকরি করা জামাই এনেছিল ঘরে 26,000 গেল চলিয়ে মেয়ের মায়ের চোখের জলের শেষ নাই আমার অমন ফুটফুটে সোনার চাঁদ নাতিটার কি কষ্ট আমার মেয়ের কি কষ্ট আমার জামাইয়ের কি কষ্ট তাই প্রত্যেকটা মেয়ের মা মেয়ের কাছে খবর নেয় উমার কাছে খবর নিচ্ছে মেনকাকে উমা বলছে মা গো আমি হলাম অন্নপূর্ণা আমি স্বয়ং অন্নপূর্ণা জগতের অন্নের ভার আমার উপর আমার কি আর সংসারে অভাব থাকতে পারে মা আমি সকলকে পরিপূর্ণ করে রেখে দিয়েছি সকলের পেট ভরিয়ে রেখে দিয়েছি আমার সংসারে কেউ অভুক্ত থাকে না মা মাগো ও মা কোনো অভাব নাই মাগো দেখো আমার ঘরে কোনো অভাব নাই মাগো দেখো আমার ঘরে অভাব থাকলে কি আর এমন হতে পারে সাপ দেখেও ময়ূর খায় না তাকে ধরে সাপ দেখে ময়ূর খায় না তাকে ধরে মা মাগো আমার সংসারে 16 জনা বাস করে আমার পরিবারের 16টা সদস্য আমার দুটো ছেলে দুটো মেয়ে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী এরা 4 জন এদের একটা করে বাহন আছে কারো হাঁস কারো ময়ূর কারো ইঁদুর কারো পেঁচা 4 আর 4 8 জন তোমার জামাইয়ের দুটো চাকর আছে নন্দী ভিড়িঙ্গি 8 আর দিয়ে 10 জনা আমার দুটো দাসী আছে জয়া আর বিজয়া 10 আর দিয়ে 12 জনা তোমার জামাই আর আমি 14 জনা আর আমার একটা সিংহ আর তোমার জামাইয়ের একটা বুড়ো ইঁড়ি এই 16 জনাকে নিয়ে থাকি আমরা এক ঘরে ওই যে মা আসছেন না ওই যে মা দুর্গা দেখবেন একটা চালিতে এই 16 জন বাস করছে তাই না তাই আমরা 16 জন এক ঘরে বাস করি আমাদের কেউ না খেয়ে থাকে না আচ্ছা মা আমাদের সংসারে যদি কেউ অভুক্ত থাকতো কারোর পেটে খিদে থাকতো তাহলে গণেশের ইঁদুরটা দেখে লক্ষ্মী পেঁচা বসে থাকতো ও খিদের জ্বালায় পেঁচা কবে ইঁদুর ধরে খেয়ে নিত আমরা সবাই একসঙ্গে আছি আমাদের সংসারে কোনো অভাব নাই আমি অন্নপূর্ণা আমার পরিপূর্ণ সংসার ও তাই কোনো অভাব নাই মাগো দেখো আমার ঘরে অভাব থাকলে কি আর এমন হতে পারে সাপ দেখেও ময়ূর খায় না তাকে ধরে সাপ দেখে ময়ূর খায় না তাকে ধরে মা মাগো অভাব থাকলে পরে এমন তো হতো অভাব থাকলে পরে এমন তো অভাব থাকলে পরে এমন তো আমারে বলা আমারে বলা মা মেনকা বলছে তোর তো খুব ভালো সংসার জামাই ভালো নাতি নাতনি ভালো সংসার ভালো তোর তো সবই ভালো কিন্তু আমার কি হলো উমা বলছে কেন মা তোমার কি হলো বলে দেখ আমার এমন পোড়া কপাল আমি মেয়ের বিয়ে দিলাম আমি জামাই পেলাম আমি শাশুড়ি হলাম কিন্তু আমার এমন পোড়া কপাল আমি পাড়াতে একটু জামাইয়ের গল্প করতে পাই না আমি পাড়াতে যেই জামাইয়ের নামে কিছু বলতে যাই পাড়ার বউ বিটিরা বলে থাক থাক খুব ভালো ঘরে বিটি দিয়েছিস তোর জামাই ভিগ মেগে খায় ভোলানাথ ভিখারি নাকি নাম যার ভোলা তার গলায় ভিক্ষার ঝোলা ঘরে যার অন্নপূর্ণা সেই পাগল বাবা অন্ন পায় না তাই মেনকা শাশুড়ি আর জামাই ভোলানাথ সে হলো ভিখারি
আর কোন শাশুড়ির জামাই যদি গরিব হয়, ভিক্ষা করে খায়, সে শাশুড়ির তার পাড়াতে মুখ নাই নাকি বলো মা? সে আর জামাইয়ের গল্প করতে পাবে? আর জামাইয়ের গল্প করতে পাবে না। কিন্তু যত শাশুড়ি আছে, জামাইয়ের গল্প একটু না করতে পারলে মনে শান্তি হয় না। ভালো সঙ্গী যদি পায়, হাতে গোবর দিতে দিতে ভালো সঙ্গী যদি পেয়ে যায়, হাতের গোবর শুকিয়ে যাবে, জামাইয়ের গল্প থাকবে না। যত শাশুড়ি আছে, জামাইয়ের গল্প করতে পারলে আর কিছু চাই না। আমার পাশের বাড়ির এক কাকিমা আমার মাকে দিদি বলতেন, এসে জামাইয়ের গল্প করতো মায়ের কাছে, আমি শুনতাম আর মুচকে মুচকে হাসতাম, আহা কি গল্প। মায়ের কাছে এসে বলতো, জানো দিদি, কপাল করে জামাই পেয়েছি দিদি, অমন গুণের ছেলে হয় না দিদি, আমার ব্যাঙের ছেলে জন্মদা সার্থক বটে দিদি, আমার এমন গুণের জামাই, আমার মেয়ে যা বলে আমার জামাই তাই করে, আমার মেয়ে যা বলে আমার জামাই তাই শোনে, আমি জামাই নিয়ে খুব সুখে আছি দিদি, বেটাটা নিয়ে সুখ নাই, ও বেটাটা হয়েছে বউ বৈশ্য। এই যত আমার শাশুড়ি আছে, যত শাশুড়ি, প্রত্যেক শাশুড়ির মনের মাঝখানে এই চিন্তা, তাই না? জামাই বিটির কথা শোনো, বেটা জানো বউর কথা কানে না ভরে। তাই মেনকা বলছে, জানিস মা, আমি একটু জামাইয়ের গল্প করতে পারি না, আমার পোঁড়া কপাল এমন রে। এখন মা বলছে, মা গো, যারা জানে না, যারা বোঝে না, তারা তোমার জামাই নিন্দা করে, তোমার জামাই পেট ভরানোর জন্য ভিক্ষা করে না মা। মাগো, লোকে বলে তোমার জামাই করে ভিক্ষা, লোকে বলে তোমার জামাই করে ভিক্ষা, ভিক্ষার তন্ডুলে তনু করে রক্ষা, জগৎবাসীকে ভোলা দিল যে এই শিক্ষা, জগৎবাসীকে ভোলা দিয়েছে যে শিক্ষা মায়া। মাগো, ভোলানাথ কেন ভিক্ষা করে জানো মা? ভোলানাথ হলেন পরম বৈষ্ণব, বৈষ্ণব চূড়ামণি ভোলানাথ। স্বয়ংভুব নারদ শম্ভু কুমার কপিল মনু জনক প্রহ্লাদ ভীষ্ম বলির বৈয়াসুক আর আমি, অর্থাৎ যমরাজ বলছেন এই 14 জনা হলো, এই 12 জনা হলো বৈষ্ণব চূড়ামণি। তার মধ্যে ভোলানাথ হলেন বৈষ্ণব চূড়ামণি, পরম বৈষ্ণব। আর বৈষ্ণবের ধর্মই হচ্ছে মাধুকরী করা, ভিক্ষা করা। যারা মহাজন তারা ভিক্ষা করেন, বৈষ্ণব হলে তো কোনো কথাই নাই, তাকে তো ভিক্ষাই করতে হয়। কারণ গোবিন্দ স্বীকার করেছেন, সোনার থালায় রাজভোগ আমি ভালোবাসি না। গোবিন্দ বলছেন, সোনার থালায় রাজভোগ আমি ভালোবাসি না, আমি ভিক্ষার অন্ন বড় ভালোবাসি। যার জন্য যারা বৈষ্ণব তারা বিষয় পরিত্যাগ করে দিয়ে ভিক্ষার ঝোলা নিয়েছেন, ভিক্ষার ঝোলা নিয়েছেন, সেই ভিক্ষা মেঘে গোবিন্দের ভোগ লাগাবেন আর গোবিন্দের প্রসাদ পেয়ে জীবন ধারণ করবেন মা। ভিক্ষা না করলে যে গোবিন্দের উত্তম রূপে ভোগ হয় না, এ তো আমরা অনেকেই জানি। আপনাদের গ্রামে যখন নামযজ্ঞ হয়, নামযজ্ঞ হওয়ার পর ধুলন মহোৎসব হয়, হরিনাম নগর কীর্তন করে যখন ফেরত আসে, তখন গোসাই মাহান্ত তিনি মহাপ্রভুর ভোগ লাগান, ভোগ আরতি হয়, ভোগ আরতির গান গিয়ে তিনি ভোগ লাগান মহাপ্রভুর ভোগ। আচ্ছা, যে গোসাই, যে মাহান্ত, যে মহাজন মহাপ্রভুর ভোগ লাগাচ্ছেন, তিনি ভোগের নৈবেদ্য সাজিয়ে দিয়ে যদি মহাপ্রভুর কাছে সুরে সুর করে গাইতে গাইতে বলেন, হে মহাপ্রভু, আমি ব্যাংকের চেক ভাঙিয়ে ভোগে লাগিয়েছি গো, মহাপ্রভুর সেবা হবে? আমি লটারি পেয়ে জোগাড় করিয়েছি হে, এই মহাপ্রভু গোবিন্দের ভোগ দিতে গেলে কি বলতে হয়? দুফোঁটা নয়নের জল ছড়িয়ে কেঁদে কেঁদে গোবিন্দের কাছে বলতে হয়, হে গোবিন্দ, তোমার সেবার নিমিত্ত আমি নগরে নগরে ঘুরেছি, আর তোমার সেবার জন্য আমি ভিক্ষা করে এনেছি হে, ভিক্ষা করে আমি ভিক্ষা করে এনেছি গো, ভিক্ষা করে প্রভু তোমার সেবায় লাগিবে বলে, ভিক্ষা করে প্রভু তোমার সেবায় লাগিবে বলে, ভিক্ষা করে আমি নগরে নগরে ঘুরে, আমি ভিক্ষা করে একবার হরি বল হরি বল হরি বল বলে, আমি ভিক্ষা করে মাগো, এই ভোলানাথ পরম বৈষ্ণব, তাই অন্নপূর্ণার অন্নে সন্তুষ্ট না হয়ে ভিক্ষার ঝোলা গলায় নিয়েছেন গোবিন্দের সেবা দেব বলে। আমার পাল্লাদার বলছিল না, এই ব্যবসা কবে থেকে ধরেছ?
কি জন্য ধরেছ আপনারা অবশ্যই বুঝতে পারছেন। এই ভোলানাথের ভিক্ষার ব্যবসা, এই ব্যবসা কেন ব্যবসা? এই ব্যবসার তুল্য ব্যবসা নাই, বিনা পুঁজির ব্যবসা। এই ব্যবসায় কোনো পুঁজির দরকার হয় না, শুধু কি করতে হয়, যা ছিল সেটাকে বাদ দিতে হয়। আপনাদের গ্রামের পাশে এক মহাজন নাম যার লালা, কাঁদির বিখ্যাত পয়সাওয়ালা লোক, যা কেতায় যিনি ছেঁড়া কেতায় যিনি নিলামে বৃন্দাবন কিনতে গিয়েছিলেন, সেই লালাবাবু একদিন সমস্ত বিষয় পরিত্যাগ করে দিয়ে ভিক্ষার ঝোলা নিয়ে বৃন্দাবনে চিরশত্রু জগৎ ছেলের কাছে দাঁড়িয়েছিলেন, ভবতী ভিক্ষাং দেহি। এর যে কত গুণ, এর যে কত মান, এই ভিক্ষায় যে কত শান্তি। একমাত্র যারা বৈষ্ণব, এই পথ যারা গ্রহণ করেছেন তারাই জানেন, তাছাড়া তো জানা যাবে না। বিষয়ের মাঝখানে ডুবে থাকলে ওই ভিখারিকে একটি ঘৃণার চোখেই দেখা যাবে, কিন্তু একবার সেই পথে নামতে পারলে জগৎ তার কাছে মহান হয়ে যায় এবং সেই ব্যক্তিও মহাজন হয়ে যায়। মাগো মাগো, তাই আমি বন্দনা দে বন্দিলাম, বন্দনা দে আমার উমা মায়ের চরণ যুগল বন্দনা দে বন্দিলাম। মাগো পতিত পাবনী উমা, মাগো পতিত পাবনী উমা, মাগো তুমি দশভুজা, আমার হৃদয় মন্দিরে বসিয়ে মাগো করব তোমার পূজা। আমার শ্রদ্ধার থালে ভক্তির আত, মাগো নয়নে গঙ্গা জলে আমার মনোময় বন কুসুম সযতনে তুলি। আমার হৃদয়ে বিদারঙ্কারেতে, আমার হৃদয় আমার হৃদয়ে বিদারঙ্কারেতে তুলি সপ্ত সুর। আমি ভাবে দোলাতে গাইব গানে, আধার হবে দূরে আমার ভালো মন্দ যাহা কিছু দেব তোর চরণে। আর বিষয়ে ঘুরবো না এই মায়ার ভুবনে, আমায় চরণ ছাড়া করো না, চরণ ছাড়া করো না। আমি ওই চরণের আশাধারী, আমায় চরণ করো না। আমাদের এই কবির গান, আমাদের এই কবির গান শোনেন সদা মহাপ্রাণ, গেয়ে যাই আমরা চারণ দলে। সাহিত্যের কিশলয়ে পত্রে পুষ্পে সাজাইয়ে আমরা তুলে দিই বঙ্গবাসীর গলে। আমার বাঙালির কমল প্রাণে, তাদের ভাবের ওই অঙ্গনে আমরা অভাবের প্রভাবে নাসি। আজ পশ্চিমের উষ্ণ বায়ু স্তব্ধ করি গতি নাই, আমরা বরসি স্বদেশী হাসি। পশ্চিমের উষ্ণ বায়ু কথাটা বাংলায় বললে বোঝা যায়। পশ্চিমের উষ্ণ বায়ু, ওয়েস্টার্ন কালচার, পাশ্চাত্য সভ্যতার হাওয়া, বিলাইতি সভ্যতার হাওয়া আমাদের বাংলার সমাজটাকে গ্রাস করে নিচ্ছে। আমরা ভুলে যাচ্ছি আমাদের ঘর, আমাদের ঘরানা, আমরা হারিয়ে ফেলছি আমাদের সংস্কার, আমাদের সংস্কৃতি। দেশে বাস করে আমাদের ভাবটা হয়ে যাচ্ছে একটু বিলিতি বিলিতি, একটু বিদেশি বিদেশি ভাব। আমাদের দেশের যে সম্পদ, সেই সম্পদগুলোকে আমরা ভুলতে বসেছি। এই অঞ্চলে কালী সাব ডিভিশনের মানুষ এখনো কঠোরভাবে বাংলার লোক সংস্কৃতিকে ধরে রেখেছেন। একটু আমরা যাদেরকে একটু সভ্য বলি, একটু সভ্য জায়গায় যাবেন, এসব হারিয়ে গেছে। আমার জ্ঞানী যত লোক সংস্কৃতি দেখেছি সেগুলো আর খুঁজে পাই না। এই ভাদ্র মাস ভোর ভাদু গান হতো, সারা মাস ভাদুর গান, সে ভাদুর আর দেখা পাওয়া যায় না। তার আগে ছিল টুসু গান, সেই টুসুর আর কোনো ঠিকানা নাই, ভাদুর খবর নাই, টুসুর ঠিকানা নাই। পটের গান, হাতে পট নিয়ে হাতে করে পট ঘুরিয়ে ঘুরিয়ে পটের গান গাইতেন। আহা কি সুন্দর গান, কি সমাজ শিক্ষার গান। সেই গরুর পালন ছোটবেলায় শুনেছি, এখন স্মৃতিতে ঢুকে আছে, এখনো বুঝতে পারি না সেই পট দেখানো গরুর পালনের গান। হ্যাঁ, শোনো গো মা বড়, আমি তোমার কাছে গাই, ঘরে আছে দেখো আমার ওই কপিলা গাই। পট গাইছে, গরুর পালন, পট দেখিয়ে দেখিয়ে ছাতে আঙুল দেখিয়ে দেখিয়ে গাইছে। বড় বউ গেল মা, বড় বউ বলে মা গো
চালার উপর জ্বালা ভেবে চিনতে দেখো গোমা মাইতো বউর পালা মাইতো বউ বলে আমার গায়ে এলো জ্বর গাড়িতে পারিব না গোল নিকাইব ঘর তবে এসো তোমার ছোট বউটি কুলেরি নন্দন তোমা হইতে হবে কিছু গরুরি পালন রমঝম বেশে বউ গইল দিল পা খিজ গোবর দেখে বউ কপালে বাঁধা ধরিয়া ঠান্ডার গোড়া গরুকে মারিল পঞ্চমাসের কপি লাগাই বাহির বাহির যদি দুগ বিচায় জানি করিছে গমন মধ্যপদে ভগবতী দিলে প্রদর্শন কোথায় মোগা ভগবতী কোথায় তোমাদের মন কি অপরাধে তোমরা ছেড়েছো ভুবন ভগবতী বলে মাগো শুনোই আমার বাণী তোমাদের এই ছোট বউটি আনবরণের বিগত ধরিয়া ঝান্ডার গোড়া ভেঙেছে মা পাথর তখন আমার শাশুড়ি মা কি কর্ম করিল সেই কপি লাগাই বাড়ির ভেতর রাখলো ওই ছোট বউর হেজর মালাই চাকি কেটে নিল সেইখানে তেল দিয়ে প্রদীপ বানালো হাতের পাঁচটি আঙুল কেটে সলিতা বানালো তবে যে নবলক্ষ্মীর পাল ধরিয়ে গেল হীরামতি বেশ্যা ছিল বহু পাপের পাপি অন্ন দানে চাল দানে বস্ত্র দান ধনী দান বিড়ি দান মুড়ি দান বড়ি দানে দান করিয়েছিল মরার পরে সোনার পুষ্পরতে করিয়ে স্বর্গে চলে গেল। এই যে গরুর পালনের পটের গান কি সুন্দর ভাবে দরজায় দরজায় আসতেন দুটো চাল নিয়ে নিয়ে গাইতেন আর সে পটের গান হয় না সামান্য দুটো চালের জন্য বহুরূপী ব্যস্ত সামান্য দুটো চালের জন্য হাবু গান গাইতো ফাটা লাঠির বাড়ি মেরে মেরে পিটি বলে হাবু ফোটাইছে কি সুন্দর সুন্দর ছন্দ দিয়ে তৈরি হইতো হাবু গান সেসব গান আস্তে আস্তে আমরা হারিয়ে ফেলছি ও কি চায় আসে পাকুর তলায় বসে জালিপাড়া ব্যান দেখলে খিলখিলিয়ে হাসে খিচাক দম এক পাচলি নপগম আর চালা দিয়ে ঠ্যাং তুলে দিয়ে বাদুড়েতে খাই কদম বারে বারে শ্বশুর বাড়ি যায় লো বারে বারে শ্বশুর বাড়ি যায় শ্বশুর বাড়ি আদর ভারী চাদর ধুতি পায় লো বারে বারে হারিয়ে গেছে যাত্রা তো টুকটাক চলছে যাত্রা শিল্প শেষ আপনারা ধরে রেখেছেন এই লোক সংস্কৃতি অশেষ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ কারণ আমাদের লোক সংস্কৃতির প্রত্যেকটা পর্বে হচ্ছে সমাজ শিক্ষা মানুষের চেতনা বাড়ানো চৈতন্য বাড়ানো বিবেককে জাগ্রত করার গান সেই কবি গান আমরা গেয়ে যাই আজকে বাঙালির ছেলের অন্নপ্রাশন হলে ইংরেজিতে গান গাইতে হয় বাঙালির ঘরের ছেলের জন্মদিন হলে ইংরেজিতে গান গাইতে হয় হ্যাপি বার্থডে টু ইউ তা না হলে বাঙালির ঘরের ছেলের জন্মদিন হয় না আমরা কোথায় গেছি যে মায়েরা জানেন তারাও গাইছেন যে মায়েরা জানেন না তারাও গাইছেন হ্যাপি বার্থডে লুলু 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 তাই আমাদের চাহিদা আমাদের আহ্বান আমাদের মুছে যাকে স্বচ্ছন্দ মুছে যাচ্ছে আমাদের মুছে যাকে স্বচ্ছন্দ আদর্শ হোক বিবেকানন্দ জানি সর্বজীবে ঈশ্বরের বাস সবার উপর মানুষ সত্য চণ্ডীদাসের বাণী নিত্য এ যে বাঙালির গর্ব ইতিহাস আমার চৈতন্যের দিব্য জ্ঞানে আমার লালনের আগে তারার টানে আমি যে মহাজনগুলোর নাম করছি যারা বাংলায় জন্মিয়েছেন বাংলায় জন্মগ্রহণ করে বাংলা ভারতবর্ষ তথা গোটা পৃথিবী যারা মাতিয়ে বেরিয়েছেন সেই সব মহাজনদের কাজে আমরা ভুলতে বসেছি আমার চৈতন্যের দিব্য জ্ঞানে লালনের আগে তারার টানে এই জীবনে শান্তি আনে ভ্রান্তি করে দূর নজরুল সুকান্ত খোলেন নব দিগন্ত শশিকা হয় প্রাণবন্ত পেয়ে নব সুরি আমরা সেই সুরে সুরে মেলাই সেই সুরে আমরা গ্রামে গঞ্জে গিয়ে বেড়াই সেই সুরে সুরে মেলাই তবে গাইতে গেলে কবির গান কিছু নিয়ম নীতি মেলে নিয়ম মেনে গান গেয়ে যাই আমরা দুটি দল এই কবি গানে বাবা এক দলে হবে না শুনতে হলে কবি গানে দুটো দলে করতে হয় বায়না কারণ কবি গানে সওয়াল আছে জবাব আছে প্রশ্ন উত্তর আছে বাক আছে বিতণ্ডায় আছে তর্কই আছে গানে তাই কমিটিরা বায়না করে দুটো দলে আনে আমরা দুটো দলে এসেছি দুটো দলে এসেছে আপনাদের এই সভার মাঝে দুটো দল এসেছে আমার প্রতিপক্ষে অম্বিকা সাহা মহাশয় আজকে এসেছেন আর আমি অর্বাচীন শুভাশিস আমি এসেছি কারণ দুই দল না হলে কবি গান হয় না যাত্রা এক দলে হবে বাউল এক দলে হবে কীর্তন এক দলে হবে সব এক দলে চলবে কবি গান দুই দল লাগবে কারণ সওয়াল জবাব প্রশ্ন উত্তর
এটুকু কবি গানের বিশেষত্ব। তাই দুটো দল এসে আমরা আপনাদের নির্বাচিত বিষয় শিবী আর শক্তি ধরে আজকে আসরে পড়ে ওগো শিবী আর শক্তি ধরে আজকে আসরে পড়ে ওগো দুইজন হাতে গাইব এ গানে দুজনে পরস্পরে আমার প্রতিপক্ষ পাল্লা দাঁড়ান শিবানী সাজিল শিবের গৃহিণী শিবানী নাকি কমিটি বললো যখন মহিলা আছে ওকে আর কেঁচা মারিয়ে লাভ নাই ওকে শিবানী সাজিয়ে দেওয়া হোক মহিলা মহিলাই হবে আর শুভাশিস বাবু আজকে শিব সাজিবে ভালো কি চরম সৌভাগ্য কবি গান আমার 14 পুরুষের সৌভাগ্য জানি না কোন ভাবে কবি গানের আওতায় চলে আসলাম কালকে সেজেছিলাম কৃষ্ণ আজকে সাজলাম শিব যাক 2 ঘন্টার জন্যও তো মনটা একটুখানি অন্য পথে যায় মানব জীবনে এসে রিপু আর ইন্দ্রের তাড়নায় শুধু অর্থ 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 সারা জীবন শুধু কি করে টাকা হবে এই চিন্তায় তো সবাই আমরা ব্যস্ত নাকি কামিনীর চিন্তা কামিনী কাঞ্চন এই চিন্তায় জীবন শেষ হয়ে যায় আমাদের সময় নাই সময় কোথায় সময় নাই আরো চাই আরো চাই আরো চাই চাওয়ার শেষ নাই একতলা দুতলা তিনতলা যত বাড়ছে তালা আর তত বাড়ছে জ্বালা তাই যত বাড়ছে তালা তত বাড়ছে জ্বালা অভাব তো মিটবে না তাই তো না অভাব মিটবে শিশুর শুধু মায়ের চিন্তা আর নাই কোনো আশা কুড়ে মানুষের চিন্তা শুধু তাস দাবা পাশা যোগীর চিন্তা জগন্নাথ ফকিরের চিন্তা মক্কা আর ধনীর শুধু ধনের চিন্তা 99 ধাক্কা একটা শিশু তার চিন্তা কি শিশুর শুধু মায়ের চিন্তা সে মায়ের কোল পেল তার আশা মিটে গেল শিশুর শুধু মায়ের চিন্তা আর নাই কোনো আশা কুড়ে মানুষের চিন্তা শুধু তাস দাবা পাশা যারা অলস আমরা যাদেরকে কুটে বলি তারা কি করে সময় কাটাবো এই চিন্তা করে যোগীর চিন্তা জগন্নাথ যোগী মনে মনে ভাবছে কবে শ্রীক্ষেত্রে যাব জগন্নাথ দেবের রথে রশি ধরে টানবো আমার মানব জনম ধন্য হবে ফকিরের চিন্তা মক্কা ফকির ভিক্ষা করে 10 টাকা পেলে 7 টাকা জমা করে 3 টাকা খরচ করে মনে মনে ভাবে একটু একটু করে জমাতে জমাতে একদিন ঠিক মক্কায় যাব হজ করতে আমার মুসলমান জনম ধন্য হবে তাই ধনী যোগীর শুধু যোগীর চিন্তা জগন্নাথ ফকিরের চিন্তা মক্কা আর যার দুটো হয়েছে বাবা তার আর কোনো চিন্তা নাই আছে নাকি যারা 1 হয়েছে তার কি করে 100 হবে যারা 100 হয়েছে তার কি করে 1000 হবে যার 1000 হয়েছে তার কি করে লক্ষ হবে যার লক্ষ হয়েছে তার কি করে কোটি হবে শুধু আর কত হবে আর কত হবে আসলে শেষকালে তো হবে না ওই 99 আটকিয়ে যাবে কারণ 16 আনা আশা কারোরই মিটবে না শেষকালে ছুটতে ছুটতে যখন দিন গড়িয়ে যাবে সন্ধ্যা নেমে আসবে তখন মন কি গাইবে আমার স্বাদ না মিটিল আশা না পুরালো সকলই পুরায়ে যায় মা তাই মানব জীবনে শুধু টেনশন 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 এই টাকার জন্য অর্থের জন্য পরমার্থের জন্য চিন্তা করার সময় নাই সবাই শুধু টেনশন মাথা হেঁট হয়ে আছে চিন্তায় মাথা ভারী দেশ মাতা তো দূরের কথা দুর্গা মা তো দূরের কথা নিজের জন্মদাত্রী মায়ের সেবা করার সময় নাই ভুলে যেতে বসেছি তাই কবি গানের আওতায় এসে কোনোদিন শিব কোনোদিন কৃষ্ণ কোনোদিন কালী কোনোদিন দুর্গা আপনাদের আশীর্বাদে কথায় যেন একটা ভাবনায় চলে যায় তখন মনকে শান্তি পাই আনন্দ পাই আর সেই আনন্দ আপনাদের সঙ্গে আপনাদের চরণে নিবেদন করে ভাগ করে নিতে চাই তাই এমন মধুরী এই কবি গান সতারায় আমায় দিয়েছে সন্ধ্যায় সাজি হয়ে গেল সম্বন্ধ কি আছে সাজাসাজি হয়ে গেল সম্বন্ধ কি আছে ওগো সাজাসাজি হয়ে গেল সম্বন্ধ কি আছে সাজাসাজি হয়ে গেল সম্বন্ধ কি আছে গো সম্বন্ধ কি আছে বড় মধুর একটা সম্বন্ধ যে বলি 10-এর কাছে সম্বন্ধ বলি 10-এর কাছে হর আর গৌরী শিবী আর শিবানী
এদের সম্বন্ধ আমরা কি রকম জানি সাধারণত ভাবে না গৌরী হলো শিবের বউ নাকি শিবানী হলো শিবের স্ত্রী বউ বললে একটু সম্বন্ধ ধরতে কেমন কেমন লাগে আর একটু সম্বন্ধটা মধুর করতে গেলে কি বলা যায় না আমি জানি আমি হলাম গণসার বাবা আর ও আমার গণসার মা এটাই গৌর হরি বল আমাদের ছেলে গণেশ আমি গণসা বলে ডাকি ও হইল গণসার মা আমি হইলাম গণসার বাবা এবার সম্পর্কটা আপনারা বুঝতেই পারছেন এইরকম সম্পর্ক গানের মাঝে পাই